দরজার সামনে দাঁড়িয়ে আমার বুক ধড়ফড় করছিল। ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল। যদি রাফি ভাই ভুল ভাবে, যদি ভাবে আমি ইচ্ছে করেই এলাম, তবু ভয় আমাকে বাধ্য করল। ধীরে ধীরে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে দরজা খুলে রাফি ভাই অবাক হয়ে তাকাল। কি হল? তার চোখে কৌতূহল। আমি কাঁপা গলায় বললাম, ভাইয়া, আমি খুব ভয় পাচ্ছি, আমি কি তোমার পাশে শুতে পারি? সে প্রথমে নিশ্চুপ হয়ে রইল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে মাথা নাড়ল। আমি ভেতরে ঢুকে তার পাশে শুয়ে পড়লাম। প্রথমে শুধু স্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আমি একা নই, কিন্তু ধীরে ধীরে অন্য কিছু ঘটতে শুরু করল। আমি তার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম, শরীরের উষ্ণতা টের পাচ্ছিলাম, আমার চুল তার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। আমি অজান্তেই একটু সরে গেলাম তার দিকে। হাত প্রায় ছুঁয়ে যাচ্ছিল তার হাতকে। বুকের ভেতর যেন ঢেউ খেলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম রাফি ভাইও অস্থির। তার বুক দ্রুত উঠানামা করছিল। ঘরের ভেতর নীরবতা থাকলেও অদৃশ্য এক শক্তি আমাদের একে অপরের দিকে টেনে নিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সে আমায় কাছে টেনে নেয়, আমি আর না বলতে পারব না। আমার নাম তামান্না। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমাদের গ্রামের মানুষ আমাকে সবাই চেনে। কেউ বলে আমি সুন্দরী, কেউ বলে আমি নাকি গ্রামের আলো। এসব শোনার সময় বুকের ভেতর লুকোনো লাজুক আনন্দ জেগে ওঠে। তবে আমার কাছে এসবের চেয়ে বড় কথা হল আমার বাবা। বাবা আমাকে চোখের মনির মতো ভালোবাসেন, আর তার স্বপ্ন হল আমি একদিন বড় হয়ে আমাদের পরিবারের ভাগ্য পাল্টে দেব। বাবা সবসময় বলেন, তুই শুধু মন দিয়ে পড়, তোর দায়িত্ব পড়াশোনা, বাকিটা আমি সামলাব। আমি জানতাম বাবা অনেক কষ্ট করেন, জমি বেশি নেই, মাও শরীর খারাপ করে থালেন মাঝে মাঝে। তবু বাবা আমাকে স্কুলে পাঠিয়েছেন, প্রাইভেট টিউটর রেখেছেন, শুধু আমার ভবিষ্যতের জন্য। আমার সেই শিক্ষক রাফি ভাই। বয়সে খুব বেশি বড় না, 2 বছরের মতো পার্থক্য হবে। গায়ের রং ফর্সা না হলেও তার চোখে শান্তির ঝিলিক থাকে। গ্রামের অনেক মেয়ে ওকে দেখলে চোখ ফেরাতে পারে না, কিন্তু রাফি ভাই এমন যেন এসব কিছুই দেখেন না। দরিদ্র পরিবারের ছেলে, সারাদিন মায়ের সাথে কাজকর্ম করে, আবার সন্ধ্যায় বই নিয়ে বসে, আর রাতে আমাকে পড়ায়। প্রথম দিনগুলোতে আমি তাকে কেবল শিক্ষক হিসেবেই দেখতাম, কিন্তু অজান্তেই সময়ের সাথে আমার ভেতরে অন্যরকম অনুভূতি জন্ম নিল। হয়তো তার ভদ্রতা, হয়তো তার ধৈর্য, সব মিলিয়ে আমার ভেতরে আলো জ্বলে উঠছিল। রাফি ভাই আমাকে কখনো কঠিনভাবে পড়াতো না। আমি অঙ্কে ভুল করলে হেসে বলতো, তুই এটা পারবি, শুধু মন দিয়ে বুঝে নে। তার সেই হাসি আমার বুকের ভেতর কেমন উষ্ণতা ছড়িয়ে দিত। একদিন আমি খাতা ফেরত নিতে গিয়ে তার আঙুল ছুঁয়ে ফেলেছিলাম। খুবই সামান্য স্পর্শ, কিন্তু কেন জানি মনে হলো বুকের ভেতর ঢেউ উঠেছে। আমি এসব কাউকে বলতে পারতাম না। বন্ধুদের বললে তারা হয়তো খেপাতো, বাবা মা জানলে রাগ করতেন। তাই নীরবে আমি নিজের ভেতর সেই অনুভূতি লুকিয়ে রাখতাম। একদিন হঠাৎ বাবা শহরে যেতে হলো মামার কাজে। মাও তার সাথে গেলেন। যাবার আগে বাবা বললেন, তুই কয়েকদিন রাফিদের বাড়ি থাক, ওর মা আছে, পড়াশোনাও হবে। আমি রাজি ছিলাম না, কিন্তু বাবার কথার বাইরে যাবার সাহসও ছিল না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। সকালে স্কুলে যাই, বিকেলে পড়া, রাতে খাওয়া, সব নিয়ম মাফিক। রাফির মা ছিলেন, তাই তেমন অস্থিস্থি হয়নি। কিন্তু তৃতীয় রাতে সব কিছু বদলে গেল। সেদিন রাতে রাফির মা পাশের গ্রামে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গেলেন। আমি একা হয়ে পড়লাম। বাড়িটা হঠাৎ করে অদ্ভুত নীরব হয়ে গেল। চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হাউমাউ শব্দ, বাতাসে তালপাতার ফাঁক দিয়ে হুহু শব্দ আসছিল। আমি শুয়েছিলাম, কিন্তু ঘুম একেবারেই আসছিল না। মনে হচ্ছিল জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। বুক ধড়ফড় করতে লাগল। ভয় পেয়ে গেলাম। অনেকক্ষণ সহ্য করার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। টিপ টিপ করে রাফির ঘরের দিকে এগোলাম। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এই গল্পটার পরের পার্ট পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরের পার্ট আমরা ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে পারে। দরজার সামনে দাঁড়িয়ে আমার বুক ধড়ফড় করছিল। ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল। যদি রাফি ভাই ভুল ভাবে, যদি ভাবে আমি ইচ্ছে করেই এলাম, তবু ভয় আমাকে বাধ্য করল। ধীরে ধীরে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে দরজা খুলে রাফি ভাই অবাক হয়ে তাকাল। কি হল? তার চোখে কৌতূহল।
আমি কাঁপা গলায় বললাম, ভাইয়া, আমি খুব ভয় পাচ্ছি, আমি কি তোমার পাশে শুতে পারি? সে প্রথমে নিশ্চুপ হয়ে রইল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে মাথা নাড়ল। আমি ভেতরে ঢুকে তার পাশে শুয়ে পড়লাম। প্রথমে শুধু স্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আমি একা নই, কিন্তু ধীরে ধীরে অন্য কিছু ঘটতে শুরু করল। আমি তার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম, শরীরের উষ্ণতা টের পাচ্ছিলাম, আমার চুল তার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। আমি অজান্তেই একটু সরে গেলাম তার দিকে, হাত প্রায় ছুঁয়ে যাচ্ছিল তার হাতকে, বুকের ভেতর যেন ঢেউ খেলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম রাফি ভাইও অস্থির, তার বুক দ্রুত উঠানামা করছিল। ঘরের ভেতর নীরবতা থাকলেও অদৃশ্য এক শক্তি আমাদের একে অপরের দিকে টেনে নিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সে আমায় কাছে টেনে নেয়, আমি আর না বলতে পারব না। হঠাৎ রাফি ভাই ঝটকা দিয়ে উঠে বসল। আমি ভড়কে গেলাম। তার চোখে আগুনের মতো দৃষ্টি, মুখে কঠিনতা। সে বলল, তামান্না, না, আমরা ভুল করছি। তোর বাবা মা আমাকে বিশ্বাস করেছে, আমি যদি সেই বিশ্বাস ভাঙি তাহলে আমি শেষ হয়ে যাব। আমাদের আবেগ আছে, ঠিক আছে, কিন্তু আবেগের চেয়ে বড় হল বিবেক। আমি হতভম্ব হয়ে গেলাম। চোখে পানি চলে এলো। ফিসফিস করে বললাম, তুমি যদি আমায় না থামাতে আমি হয়তো ভেসে যেতাম। আমি ভেবেছিলাম ভয় থেকেই তোমার কাছে এসেছি, কিন্তু না, আমার ভেতরে অন্য কিছু ছিল। তুমি আমাকে বাঁচালে। রাফি মাথা নিচু করে রইল। তার চোখে আমি দেখলাম সে নিজেকেও আটকাচ্ছে। সেও হয়তো চাইছিল, কিন্তু বিবেক তাকে থামাচ্ছিল। আমরা আর কোনো কথা বলিনি। আমি ধীরে ধীরে উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। সকাল হল। বাইরে সূর্য উঠল, চারদিক আলোয় ভরে গেল। গ্রামের মানুষ তাদের কাজ শুরু করল। কিন্তু আমার ভেতরে গভীর পরিবর্তন ঘটেছিল। আমি বুঝলাম আবেগ কখনো কখনো আমাদের অন্ধ করে দেয়, কিন্তু বিবেকই আসল আলো। সেদিন রাতে রাফি ভাই শুধু আমাকে একটি ভুল থেকে বাঁচায়নি, বরং শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হয়তো আমার ভেতরে এখনও তার প্রতি টান আছে, কিন্তু আমি জানি সে একজন মহান মানুষ। আমার কাছে সেই রাতের শিক্ষা একটাই, আবেগ বড়, কিন্তু বিবেক তার থেকেও বড়। সেই রাতের ঘটনা আমাকে এক নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। সকাল হলেও আমার মন শান্ত হয়নি। রাফি ভাইয়ের দৃষ্টি, তার শব্দ, তার সিদ্ধান্ত সবকিছু ভেতরে বাজছিল যেন অদৃশ্য ঢেউ। আমি স্কুলে গেলাম, কিন্তু কেবল বই পড়াই আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছিল। মন সবসময় সেই রাতের দিকে ঘুরছিল। রাফি ভাইও অন্যরকম আচরণ করছিল। প্রথম দিকে তার মুখে কোনো পরিবর্তন ছিল না, কিন্তু মাঝে মাঝে চোখে হালকা বিবেকের দাগ দেখা যেত। আমাদের মধ্যে কোনো সংলাপ হয়নি সেই রাতে, কিন্তু নীরবতাই সবকিছু বলার চেষ্টাই হয়েছিল। বিকেলে আমরা পড়া শুরু করলাম, অঙ্ক, ইতিহাস, সবকিছু, কিন্তু মনটা বইয়ে কম, রাফির নীরবতায় বেশি। আমি তার দিকে তাকাই। সে চোখে চোখ রাখে না, শুধু খাতা ঘেঁষে কিছু লেখে। হঠাৎ তার হাত আমার কাঁধে লেগে গেল। আমাদের দুজনেরই চোখ বড় হয়ে গেল। ও, খুব আলতো হল, আমি ফিসফিস করে বললাম। সে ধীরে কাঁধ সরাল, কিন্তু চোখে কিছু অজানা অনুভূতি থেকে গেল। মনে হচ্ছিল আমরা দুজনেই ভেতরে ভেতরে টানাপোড়নের মধ্যে আটকে আছি, কিন্তু কেউ কিছু বলছে না। পরদিন স্কুলে পরীক্ষার প্রস্তুতি শুরু হল। রাফি ভাই খুব মন দিয়ে আমাকে পড়াচ্ছে। তার চোখে সেই আগের গভীর দৃষ্টি, কিন্তু আবারও সেই কখনো আবেগ প্রকাশ করে না। আমি বুঝতে পারছি সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করছে। আমার ভেতরও এক অদ্ভুত আবেগ জন্ম নিয়েছে, আকর্ষণ, কৌতূহল, কিছুটা লাজুকতা। কিন্তু আমি চেষ্টা করি বইয়ের প্রতি মন দিতে। একদিন আমরা পাশের গ্রামে ঘুরতে গেলাম। গ্রামের ছোট ছোট নদী, পুকুর, সবুজের মাঝে আমরা হাঁটছিলাম। হঠাৎ তার হাত আমার হাতের কাছে গেল, কিন্তু স্পর্শ হল না। আমাদের দুজনেরই চোখে অজানা আলো। এখানে বাতাস কত ভালো, আমি বললাম। সত্যি, সে বলল, চোখ মুছছে মা।
আমরা দুজনেই জানতাম আমাদের আবেগ আছে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। একদিন বাবার প্রয়োজনীয় কাজে আমাকে শহরে নিয়ে যাওয়া হলো। রাফি ভাইকেও নিয়ে আসা হয়নি। শহরে সবকিছু ভিন্ন, সড়কের ভিড়, গাড়ির শব্দ, মানুষ, দোকানপাট। আমি বুঝতে পারলাম গ্রামের সরলতা আর শহরের চঞ্চলতা কতটা আলাদা। শহরে থাকাকালীন আমি রাফি ভাইয়ের কথা ভাবছিলাম। তার উপস্থিতি, তার শিক্ষা, সবকিছু আমার মনে বারবার ফিরে আসছিল। শহরের এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমার ভিতরের আবেগ এতটাই গভীর যে শুধু তার সঙ্গে সময় কাটালে হয়তো শান্তি মিলত। গ্রামে ফিরে আসার পর আমি রাফি ভাইয়ের সঙ্গে আবার দেখা করলাম। আমরা একসাথে বই পড়তে বসেছিলাম। সেই নীরবতা, সেই চোখের খেলা আবার শুরু হলো। কিন্তু এবার ভিন্ন। আমরা দুজনেই জানি আমাদের আবেগ আছে, কিন্তু আমরা বিবেকের পথ ধরছি। আমি বুঝলাম এই আবেগকে নিয়ন্ত্রণ করা মানে শক্তিশালী হওয়া। রাফি ভাই শুধু শিক্ষক নন, তিনি জীবনের শিক্ষাও দিয়েছেন। দিন যত যাচ্ছে আমি আরও সচেতন হচ্ছি। রাফি ভাইয়ের প্রতি টান আছে, সেটা অস্বীকার করা সম্ভব নয়। কিন্তু এখন আমি জানি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে জীবনের সঠিক পথ ধরাই বড় শিক্ষা। স্কুলের পরীক্ষা শেষ হল। রাফি ভাই বলল, তুই খুব ভালো করেছিস, পড়াশোনার দায়িত্ব নিয়েছিস, জীবনে আরও বড় কিছু করার ক্ষমতা আছে তোর। আমি বুঝলাম শুধু আবেগ নয়, সঠিক সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় শক্তি। একদিন রাতে সেই ঘটনার কথা মনে পড়ল। সেই ভয়ের রাত, রাফি ভাইয়ের সাহসী সিদ্ধান্ত, আমাদের নিঃশব্দ টানাপোড়ন, সব কিছু একসাথে মনে এলো। আমি বুঝলাম রাফি ভাই শুধু আমাকে শারীরিকভাবে নয়, মানসিকভাবে সুরক্ষা দিয়েছেন। আমার চোখে জল এলো, বুক গরম হলো, মনে হলো এই শিক্ষা জীবনের সবচেয়ে বড় দিক। আমার কাছে সেই রাতের শিক্ষা একটাই, আবেগ বড়, কিন্তু বিবেক তার থেকেও বড়। আমাদের জীবন, সম্পর্ক, মানসিকতা সবই এই মূলমন্ত্রের উপর নির্ভর করে। রাফি ভাই শুধু শিক্ষক নন, তিনি আমার জীবনের এক চিরন্তন পাঠ। আজও আমি তার প্রতি সম্মান ও ভালোবাসা রাখি তার শিক্ষার জন্য। এখানেই শেষ হলো আজকের গল্পের এই অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত তামান্নার বিয়ে হলো কার সঙ্গে? রাফি ভাইয়ের সাথেই, নাকি অন্য কারোর সঙ্গে? এই উত্তর আর তামান্নার জীবনের নতুন অধ্যায় জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পার্টের জন্য। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন পার্ট আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। নয়তো পরের পার্ট নাও পেতে পারেন, তাই সাবস্ক্রাইব